স্বর্ণের ঋণ শোধ করা গেলেও ভালোবাসার ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। ভালোবাসার কাছে মানব, পশু, পক্ষী সকলেই আজীবন ঋণী হয়ে থেকে যায়। মৃত্যু সমস্ত সম্পর্ক চূর্ণ করতে সক্ষম হলেও ভালোবাসার অটুট বন্ধনের কাছে সেও ব্যর্থ। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক প্রতীক কুমার মুখার্জির কলমে চিত্রিত ভালোবাসার এক অটুট বন্ধনের কাহিনী, যাকে মৃত্যু চূর্ণ করতে অক্ষম। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে সৌরভ, সায়ন্তন ও রাজদীপ। শুরু হতে চলেছে আজকের গল্প পরিশোধ। স্যারের বাড়িতে থাকার সময় থেকেই মেঘ ডাকার গুরুগম্ভীর শব্দে বেশ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল ভীষণ ভারী একটা রোলার আকাশময় টেনে বেড়াচ্ছে কেউ। দিনের আলোর মতো চারিদিক আলো করে চমকানো বিদ্যুৎ পড়ায় মন বসাতে দিচ্ছিল না। প্রতিটি বিদ্যুৎ চমকের সাথে কান ফাটানো বাজের আওয়াজে চোখাচোখি হয়ে যাচ্ছিল ওদের মানে বিশাল, পল্লব, বিপ্র আর সুব্রত। প্রত্যেকের মুখে নীরব অভিব্যক্তিতে একই আশঙ্কা, আজ ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। কিন্তু স্যার আজ যেন থামার নামই করছেন না। মডিউলার জেনেটিক্সের রিসার্চার, পড়াতে পড়াতে কোনো দিকে খেয়াল নেই। বাইরের দামাল আবহাওয়ার আস্ফালনেও ভাব লেশহীন। তিনি ডুবে আছেন ডিএনএ স্ট্রাকচারের ত্রিমাত্রিক গলিঘুচিতে। অবশ্য এরকমই তো হওয়ার কথা। ডক্টর অশোক রায়ের মতো সুনিপুণ শিক্ষক, আত্মবলা স্কলার আজকালকার দিনে হাতে গোনা। ওনার মতো প্রফেসর এ তল্লাটে কেন? আশেপাশের জেলাতেও পাওয়া যাবে না। ছাত্ররা মাথা কোটে স্যারের কাছে পড়ার জন্য কত দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। এই যে চার বন্ধুর কথা বললাম, ওদের বাড়িও কি এখানে? সেই শিলিগুড়ি থেকে সপ্তাহে 2 দিন মালবাজারের ক্যালটেক্স মোড়ে স্যারের বাড়িতে পড়তে আসে কলেজ সেরে। শিলিগুড়িতে একই পাড়ার বাসিন্দা। সেই ক্লাস 5 থেকে ওদের বন্ধুত্ব। একসাথে বড় হতে হতে স্কুলের গণ্ডি পেরিয়ে আজ ওরা মালবাজার কলেজের ছাত্র। প্রত্যেকেই মাইক্রোবায়োলজি ফার্স্ট ইয়ার। শিলিগুড়ি শহরের গিজগিজে ভিড়, যানবাহনের জগজম্প, সংকীর্ণ রাস্তাঘাটে গলা টিপে ধরতে আসা ট্রাফিক জ্যামের কবল এড়িয়ে মালবাজারে কলেজে পড়তে পেরে বিপ্ররা বেজায় খুশি। দম বন্ধ করা শহরের থেকে মাত্র 1-1.5 ঘন্টায় সবুজে সবুজ ডুয়ার্সে পালিয়ে আসতে পারলে ওরা বেঁচে যায়। ভাবে মাত্র 80 কিলোমিটারের ব্যবধানে কিভাবে ইট, কাঠ, পাথরের জঙ্গল বদলে যায় নীল পাহাড়ের সাজানো সবুজের বিস্ফোরণে। ধবধবে সাদা চলমান ফিতের মতো গতিময় পাহাড়ি ঝর্ণা, বুদ্ধদেবের মাথার চুলের প্যাটার্নে সাজানো চা বাগান চোখের সামনে বদলে যায় অপরূপ পিকচার পোস্টকার্ডে। প্রতিটা স্টেশনের নাম যেন হাতছানি দিয়ে ডাকে। বুকের ভিতর তালে তালে বেজে ওঠে ধামসা মাদলের তাল। গুলমা, সেবক, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম হয়ে মালবাজার। ট্রেন বা বাসের জানলা দিয়ে হাত বাড়ালেই জঙ্গল, আচ্ছার ময়ূর, হরিণ, এমনকি ভাগ্য খুব সহায় থাকলে বাইসন বা মহাকাল বাবার পিঠের ঝলক উত্তেজনার পারদ বাড়ায়। উত্তরবঙ্গ সংলগ্ন তরাইয়ের মানুষ হাতিকে শিব ঠাকুর বা মহাকাল বাবা রূপে পুজো করে, তাই দেখা মিললেই প্রণামের হিড়িক পড়ে যায়। ঘটাং ঘটাং শব্দে পেরিয়ে যাওয়া মহানন্দা, নেওড়া, ডায়না, তিস্তার মতো নদী। প্রতিটা ফ্রেম যেন উপরওয়ালার নিপুণ তুলির টান।
কি করে সম্ভব এই অপার্থিব অথচ ঘোর বাস্তবের ক্যানভাস? এই যাত্রাপথ আর ডুয়ার্সের হাতছানি যেন তাদের মন ও মগজের রসদ। রোজকার ক্লান্তিকর ছাত্র জীবনে এক ছটাক রিলিফ। কিন্তু আজ ওদের কপালে কি আছে কে জানে। ঘন কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানির সাথে এবার জোরও ঠান্ডা হওয়া শুরু হতেই বরাবরের সাবধানী পল্লব আর থাকতে পারল না। স্যার, বাইরে ভীষণ ঝড় বৃষ্টি। আপনি একটু আগে ছাড়লে আমরা 5:30টায় শিলিগুড়ি ডিএমইউটা পেয়ে যাব। ছেড়ে দিন না স্যার। যেন ডুকরে উঠেই আবার শামুকের কোলে ঢুকল সে। তার মুখ চোরা স্বভাবের বিরুদ্ধাচরণে বাকি 3 বন্ধু হতবাক হয়ে তার দিকে তাকালো। অবশ্য স্বয়ংক্রিয়ভাবে তাদের হাতগুলো এদিক ওদিক ছড়ানো বইপত্র গোছাতে শুরু করেছে। পল্লবের প্রশ্নে স্যার যেন হঠাৎ করে সম্বিত ফিরে পেয়ে পড়া থামালেন। জানলার পর্দা সরিয়ে হাওয়ায় নুয়ে পড়া সুপারি, জারুল আর দেবদারু আর বিকেলের আকাশে অসময়ের অন্ধকার দেখে চমকেই উঠলেন। বটানির অতল তল থেকে যেন বাস্তবে ফিরলেন তিনি। হ্যাঁ, এক্ষুনি ঝড় উঠবে। আরে উঠবে কি রে, এ তো উঠে গেছে। কি গো, বলবে তো আমায়? আচ্ছা, তোমরা এত দূর ফিরবে কি করে? ট্রেনের কিন্তু আজ কোনো ঠিকঠাক থাকবে না। না না না, তোমাদের আমি এই অবস্থায় ছেড়ে দিতে পারি না। এক কাজ করো, একতলার ক্লাসরুমটা পরিষ্কার করে দিচ্ছি, আজ ওখানেই থেকে যাও। আমি বরং বাজারটা এক চক্কর মেরে আসি। সবাই মিলে আজ পিকনিক করব। না স্যার, বাড়ি না ফিরলে। এরা আমতা আমতা করছে বুঝে স্যার বললেন, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। এক কাজ করো, বাড়িতে ফোন করে দাও। দরকার হলে বলো, আমি বাড়ির বড়দের সাথে কথা বলে নিচ্ছি। তোমাদের ম্যাডামও তো আজ বাপের বাড়ি গেলেন আলিপুরদুয়ারে, আমিও একা। তার চেয়ে চলো এক কাজ করি, সবাই মিলে ওই একটু খিচুড়ি বানিয়ে নিই, গল্প গুজব করে রাতটা কাটায়। কাল সকাল হলে সকলে মিলে একসাথে কলেজ চলে যাব। কি বলো, ভালোই হবে। আর এই ফাঁকে বিশালের ক্যামেরাটা একটু স্টাডি করা যাবে। হটশট দিয়ে তো অনেকদিন ছবি তুলছি, এবার ভাবছি একটা ডিএসএলআর নেব। কিন্তু কিনবো করে কেনাও হচ্ছে না, আর সাহসও পাচ্ছি না। কি বুঝলে? বিশাল যার বর্ণায় আনন্দিত হয়ে বাকিদের মুখের দিকে তাকিয়ে একটু যেন দমে গেল। একমাত্র বিপ্রুই হাসি মুখে স্যারের বাড়িতে রাত্রিবাসের আশায় হাতের মোবাইলটা নড়াচড়া করতে লেগেছে। বাড়িতে ফোনটাই শুধু করা বাকি। কিন্তু বাকি দুজনকে দেখে বিশাল নিজেই চুপসে গেল। সে ভালো করেই জানি সুব্রতর বাড়ির অবস্থা। তার বাবা গত হয়েছেন 2 বছর আগে। বাড়িতে শুধুমাত্র মা আর ছোট বোন। তার পক্ষে বাইরে রাত্রিবাস অসম্ভব। আর বাকি থাকলো পল্লব। ওর কথা আলাদা করে বলতে হবে না, কারণ বেটিঘাটও খিনজিবি ভীতু, কিন্তু ওদের ভেতর সবচেয়ে মেধাবী ছেলেটার ব্যাপার ওদের থেকে একেবারেই আলাদা। হাকিমপাড়ায় বিশালদের বিরাট বাড়ি, তাদের সবকিছুই দেখার মতো। 3 পুরুষ ধরে শিলিগুড়ির সবচেয়ে ওজনদার ব্যারিস্টাররা এই বাড়ি থেকে বেরিয়েছেন, সুতরাং তাদের বলবোলাও অবস্থা। আর শহর জুড়ে তাদের পরিচিতি। পল্লব হলো এই বাড়ির আশ্রিত। তার নিজের বলতে কেউ নেই দুনিয়ায়। এটা লোকে জানলেও বাড়ির কেউ তাকে বিশালের চেয়ে আলাদা ভাবে না। ছোট থেকেই বাবা মায়ের স্নেহের পরশ পায়নি বলেই বোধহয় সে বেশ ভীতু। সে সাবধানী, স্বাবলম্বী, গোছানো ছেলে। বিশাল আর সে কলেজে একই ক্লাসে পড়লেও বড় লোকের একমাত্র ছেলেটির অনেক দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। তাকে এনারা বাড়ির ছেলের মতো বড় করেছেন। বিশাল যা যা পায়, পল্লব কোনো অংশে কিচ্ছু কম পায় না। এই ভালোবাসার ভারে সে এতটাই আপ্লুত যে মরমে মরে থাকে সে। বিশাল এটা জেনে তার পেছনেও লাগে অনেক সময়। আর পল্লব কেঁদে ফেললে তাকে বুকে চেপে ধরে। সে জানে যে পল্লবের ভালোবাসা তাকে সব সময় ঘিরে আছে। পল্লব অন্যের অনুগ্রহে পেয়ে
বড় হচ্ছে বলে কিনা জানা নেই, তার ভেতরে পরোপকারের নেশা। অর্থ ক্ষমতা না থাকলেও সে গায়ে গতরে খেটে দেয় সবার বিপদে। সাথে ছায়ার মতো থাকে বিশাল। বিশাল আবার জন্তু জানোয়ার অন্তঃপ্রাণ। সে নিয়ম করে রাস্তায় অন্তত 30টা কুকুরকে খাওয়ায় রোজ। বড় বড় হাঁড়িতে চাল, ডাল, আলু আর মাংসের ছাট রান্না করে 2টো রিক্সায় বাড়ির কাজের লোকেরা রাস্তায় রোজ কুকুরদের খাইয়ে আসে। নিয়মিত তদারকে থাকে বিশাল। শুধু কুকুর নয়, বিড়াল, খরগোশ, নানা রকমের পাখি, সাদা ইঁদুর, পায়রা সবাই সযত্ন শুশ্রূষা পায় তার তত্ত্বাবধানে। কত অসুস্থ প্রাণী যে বিশালের অক্লান্ত পরিশ্রমে প্রাণ ফিরে পেয়েছে তারই অত্যা নেই। পাড়ায় বেরোলেই যখন তার পোষ্যরা তাকে ঘিরে সাথে নিয়ে চলতে থাকে, তখন বিশালের চেয়ে বেশি বুক ফুলে ওঠে পল্লবের। জন্তু জানোয়ার, পোষ পাখালি, নদী, বন জঙ্গল, ঝর্ণা, পাহাড়ের ছবি তোলার তুমুল আগ্রহে বিশাল তার মামার কাছে ঝোলাঝুলি করে জন্মদিনের জব্বর একটা ক্যাননের ক্যামেরা হস্তগত করেছে। আর এই 2 মাস ধরে কলেজে আসার সময় ক্যামেরাটা সাথে নিয়ে যাতায়াত করছে। ইতিমধ্যেই প্রচুর ভালো ভালো ছবি সে তুলেছে, আর সেসব তার পরিচিতদের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইতিমধ্যেই তার 3টি ছবি উত্তরবঙ্গে একটি বহুল পরিচিত পত্রিকাতে স্থান পেয়েছে, সাথে মানুষের প্রশংসা। এর ফলে বিশালের মামা না চাইতেই একটি দামি লেন্স সেট উপহার দিয়েছেন আনন্দের আতিশয্যে। অশোক স্যার কয়েকদিন ধরেই ক্যামেরাটার একটা টিউটোরিয়াল চাইছেন। আজ বোধহয় সেটা ওনার ভাগ্যে নেই। স্যারের বাড়িতে আজ পড়তে পড়তে একটা কথা ভাবছিল পল্লব। ঠিক যেভাবে তার মতো একজন অনাথ শিশুকে বুকে তুলে মানুষ করেছেন বিশালের বাবা মা এবং বাড়ির লোকেরা, বিশালও একইভাবে মায়া মমতায় মুড়ে রেখেছে তার পোষ্যদের। সেই জেনেটিক্সের জাদু। পল্লবের মনটা আবার খারাপ হয়ে যায়। সে ভাবতে চেষ্টা করে তার বাবা মায়ের কথা, কিন্তু কিচ্ছুই মনে পড়ে না তার। তারপর আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকায় তার চিন্তা শুরু হয়, কি করে সবাই মিলে আজ বাড়ি ফিরবে। ডুয়ার্সে এরকমটা প্রায় হতেই থাকে, কিন্তু ওরা এতটা দেরি করে না অন্যদিন। ওরা কলেজ থেকে বেরিয়ে এসে স্যারের কাছে পড়ে বিকেল 4:30 ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বাড়ি ফেরে। কিন্তু আজ স্যারের এক্সট্রা ক্লাস আর মিটিং থাকায় অনেক দেরি হয়েছে। আজও স্যার যখন বললেন তার বাড়িতে রাতে থেকে যেতে, বিশাল আর বিপ্র রাজি হলেও একমাত্র সুব্রতর কথা ভেবে থাকতে রাজি হয়নি পল্লব। রাজবাড়ি স্যারের সামনে খুব কুণ্ঠিতভাবে সুব্রতর বাড়ির অবস্থাটা তুলে ধরল। স্যার সব শুনে কিচ্ছু বলতে পারল না, শুধু পল্লবকে ডেকে তার কাঁধ দুটো ঝাঁকিয়ে মাথার চুলগুলো ঘেটে দিয়ে বলল, তাহলে আয় বাবা, সাবধানে যাস, আর শোন, বাড়ি পৌঁছে কিন্তু একটা ফোন করে দিস। তার গলাটাও ধরে এলো। আসছি স্যার। এর সাথে সাথেই দুজন দূর দূর করে সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নেমে অসময়ের গোধূলিতে মিশে গেল। অশোক স্যারের হাত দুটো অজান্তেই এক বিশেষ মুদ্রায় কপাল ছুল, ঠোঁট দুটো নড়ে উঠল। জয় মহাকাল বাবা। নিচে নামতেই ঠান্ডা হাওয়ার ঝাপটার সাথে জলের কুচি ওদের স্বাগত জানালো। তখনও ঝড় পুরো দমে শুরু হয়নি, সেটাই বাঁচোয়া। এক ছুটে বড় রাস্তায় এলো 4 জন। রাস্তায় কমে আসা যানবাহনের ভেতর দাঁড়িয়ে থাকা মালবাজার যাওয়ার টাটা ম্যাজিকে করে উঠল ওরা। চালক বেশি ভাড়ার প্যাসেঞ্জার চাইছিল হয়তো, কিন্তু কলেজের ছাত্র দেখে আর জনবিরল রাস্তার দিকে তাকিয়ে হতাশ হয়ে সোজা গাড়ি স্টার্ট দিল। সাথে সাথেই মাথার উপর ঝুলে থাকা আকাশটা মাটি ছুঁল। গাড়িতে বসে প্রত্যেকে ঘড়ি, মোবাইল আর বিশাল তার ক্যামেরা ভালো করে প্লাস্টিকের কভারে মুড়ে ব্যাগে ঢোকাতে শুরু করলো। এত জোরে নামলো বৃষ্টি, ড্রাইভার রাস্তার পাশে গাড়িটা দাঁড় করাতে বাধ্য হলো। ঘড়িতে তখন ঠিক 5:25। ফোন ঢোকবার আগে ওরা নিটে জেনে নিয়েছে যে শিলিগুড়ি ডিএমইউ এখনো আগের স্টেশন হাসিমারাই আসেনি। নিশ্চিন্ত হয়ে গাড়িতে বসে ডুয়ার্সের বর্ষা দেখতে লাগলো 4 বন্ধু। মিনিট 20 পরে ওরা মালবাজার স্টেশনে ঢুকে পড়ল।
ঝড় কিন্তু আর কিছুক্ষণ পরেই থামল। আকাশ এখনো ঘোলাটে, তবে আগেকার অসময়ের অন্ধকার এখন যেন অনেকটাই কেটে গেছে। এক পশলা বর্ষণই সবুজ ডুয়ার্স যেন স্নান করে ওঠে অপরূপা। বিশাল ক্যামেরা বার করতে গেল, অর্ধেক বার করেও ফেলেছিল, কিন্তু তখনই লোহার রেল পেটানোর ঢং ঢং শব্দে বোঝা গেল ওদের ট্রেন মালবাজার স্টেশনে আসছে। ওই আবহাওয়াতেও কোথা থেকে ছুটে আসতে লাগলো মালবাজারের বিখ্যাত সিঙ্গারাওয়ালারা। পলকে মালবাজার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ভরে উঠল চা, কফি, ঝালমুড়ি ইত্যাদি আবহমান পসরায়। ওরা 4 জন ওভারব্রিজের দিকে এগোতে লাগলো, স্টেশনের ছাদ বেয়ে পড়া জমা জলের ছোট ছোট জলপ্রপাত এড়িয়ে। এতক্ষণে পল্লব একটু শান্ত হলো। 4 বন্ধুতে দেরি হলেও বাড়ি ফিরতে পারবে। সুব্রতর দিকে তাকাতে সে পল্লবের দিকে তাকিয়ে হাসলো। সে হাসিতে নির্ভরতা, সম্ভ্রম আর নিখাদ ভালোবাসা। ট্রেন ফাঁকাই ছিল। অন্যদিন হলে হয়তো কলেজ আর অফিস ফেরত যাত্রীদের ভিড় থাকতো, কিন্তু মোক্ষম সময়ে ঝড় বৃষ্টি নামায় অনেকে আটকে পড়েছে, তাই ট্রেন মিস অনেকেরই। ওভারব্রিজের সামনের কামরায় উঠে পড়ল ওরা। 4টে খালি সিটে মুখোমুখি বসে পড়ল 4 বন্ধু। ক্লান্তিতে তাদের শরীর ভেঙে আসছে। বিপ্র কখন যেন সবার চোখ এড়িয়ে সিঙ্গারা কিনেছিল। ব্যাগ থেকে হাসি মুখে সেগুলো বার করতেই পাশে এসে দাঁড়ালো মজিদুল ভাই। বালতি ভর্তি জিভে জল আনা গরম ঘুগনিতে হাতা ডুবিয়ে 4টে শালপাতার প্লেটে বেড়ে লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা মিশিয়ে সেটাকে আরও সুস্বাদু বানিয়ে ধরিয়ে দিল ওদের হাতে নীরবে। 40 টাকা বাড়িয়ে ধরতে একগাল হেসে ওদের আদাব জানিয়ে কামরা থেকে বেরিয়ে গেল সে। মজিদুল কথা না বলতে পারলেও ওর হাতের ঘুগনি কথা বলে, আর এটা ওদের রোজকার কোটা। খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ করে লেবু চা খেয়ে চলন্ত ট্রেনের তালে দুলতে দুলতে ঝিমোতে লাগলো বেচারিরা। শরীর আর দিচ্ছিল না। ট্রেন যখন ডামডিম ঢোকার জন্য ব্রেক পুষল, তখন বিশাল জেগে আছে পুরোপুরি। বাকিরা রীতিমতো নাক ডাকছে। বিশাল ব্যাগ থেকে ক্যামেরাটা বার করলো। যাত্রাপথে হাজার ক্লান্ত হলেও সে ঘুমোয় না, পাছে কোনো বিরল ফ্রেম মিস হয়ে যায়। আজ তো তার সময় সোহাগা, স্নান করে ওঠা ডুয়ার্স, তারপর গোধূলি, আর সামনে এগিয়ে আসছে সেবক। লো লাইটে ওয়াটার এফেক্ট দিয়ে জঙ্গলের ছবি, সাথে পুরো লেন্স চেক। আজ ওকে পায় কে? একটা ফ্রেমও ছাড়বে না সে। বিশাল এক মনে ক্যামেরা আর তার লেন্সের সম্ভার খুলে বসলো। তাড়াতাড়ি করতে হবে। ট্রেন ওদলাবাড়ি ছাড়ালো, এরপর বাগড়াকোট ছাড়লেই সেবক, তারপর তিস্তা পেরোলেই কু জিকজিক করে ট্রেন এগিয়ে চলবে এলিফ্যান্ট করিডোরের ভেতর দিয়ে, আর ওদের ঘিরে থাকবে রহস্যে ভরা সেবকের জঙ্গল। কিন্তু বাগড়াকোটে ট্রেন দাঁড়িয়ে পড়লো প্রায় 7 মিনিট। হয়তো উল্লৌমুখ থেকে কোনো ট্রেন আসবে। এই অংশটা সিঙ্গেল লাইন। বাগড়াকোট ছাড়াতে আস্তে আস্তে ক্যামেরাটা গলায় ঝুলিয়ে দরজার দিকে পা টিপে টিপে এগোলো বিশাল। বন্ধুদের কাউকে নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু পল্লবটা একবার জেগে উঠলেই ছবি তোলার দফা রফা। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়ানো বিপদ, সাবধানতা অবলম্বন ইত্যাদি নিয়ে এমন বিরক্ত করতে আরম্ভ করে দেবে যে ছবি তোলার কোনো ইচ্ছেই থাকবে না। যদিও পল্লব তাকে একটা সেফটি বেল্ট কিনে দিয়েছে, তাও যে কেন এত চিন্তা করে তাকে নিয়ে ছেলেটা। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কি মনে করে স্লিং ব্যাগ থেকে বেলটা পার করে আনলো বিশাল। আজ ট্রেনে একই লোকজন কম ছিল। বাগড়াকোটে অনেক লোক নেমে গেছে। ওদের কামরাতেও মেরে কেটে 7-8 জন, আর স্থানীয় মানুষজন। রোজ তাদের যাতায়াত, তাই আশেপাশের পাহাড়, বন, জঙ্গল, বন্যপ্রাণী তাদের রোজ নামচা। বেশিরভাগ হয় ঘুমোচ্ছে, 2-1 জন কানে হেডফোন গুঁজে হয় মোবাইলে গেম, নয় সিনেমার নিবিষ্ট। মোবাইল বের করে মুচকি হেসে সেটাকে আবার পকেটে ঢোকালো সে। নিয়ম মেনে সিগন্যাল হলুদ হয়েছে সেটার থেকে।
সেফটি বেল্টটা বেঁধে টুপিটা উল্টো করে মাথায় পরে ট্রেনের রড ধরে মাথা বার করতেই দেখা গেল ট্রেন বাঁক নিচ্ছে। সুন্দরী তিস্তার নীলচে সবুজ ধারাও দু হাত বাড়িয়ে তৈরি। ঝড় বৃষ্টির পর আবহাওয়া ঠান্ডা হয়েছে, তাই তিস্তা রেল ব্রিজ পেরোবার সময় শিরশিরে জলীয় বাতাস হাড় কাঁপিয়ে দিয়ে গেল। শিবক স্টেশন দাঁড়াতে চটফটানি শুরু হলো বিশালের। দিনের আলো তাড়াতাড়ি মরে আসছে, তাই আর একটু হলে ছবি তোলার আর কিচ্ছু থাকবে না। যতই লো লাইট আর নাইট ভিশন থাকুক না কেন, তাকে নিশ্চিন্ত করে ঠিক 1 মিনিটের ভেতর ট্রেন ছেড়ে দিতে সে বাইরে মনোসংযোগ করল। বন্ধুরা এখন ঘুমোচ্ছে। ট্রেন যুগ যুগ শব্দে জঙ্গলের ভেতর ঢুকে পড়তেই ক্যামেরা বাগিয়ে ধরে দরজার পজিশন নিল ছবি শিকারী। সব ট্রেনই সেবকের জঙ্গলে ঢুকে স্পিড কমিয়ে দেয় বন দপ্তরের নিয়মাবলী মেনে। আজও এমন ধীর গতিতে চলতে লাগলো যে বিশালের মন আনন্দে নেচে উঠল। ফটোগ্রাফারের কাছে এর চেয়ে বেশি আর কি চাই? যা ফটো তুলবে সে আজ ভাবা যায় না। একটু ভাবতে ভাবতেই হঠাৎ গতি নিল ট্রেন। হকচকিয়ে গেলেও ক্যামেরা বাগিয়ে ধরে ছবি তুলে যেতে লাগলো বিশাল। ট্রেন আরো 10 মিনিট এভাবে এগোতে এগোতেই একবার দাঁড়িয়ে পড়ল হঠাৎ। দাঁড়াতেই তার দরজায় 8-10 ফুট দূরে লাইনের পাশের ঝোপের ভেতর কি একটা নড়ে উঠল। লো লাইট ওয়াইল্ড লাইফ। ব্যাগ থেকে টেলিজুম লেন্স বের করে ক্যামেরা লাগাতে যেতেই ব্যাপারটা ঘটে গেল। গোটা লেন্স সেটটাই হাত গলে ছিটকে পড়লো লাইনের পাশের ঝোপঝাড়ের ভেতর। 5 সেকেন্ড লাগলো বিশালের ব্যাপারটা বুঝে উঠতে। তারপর মরিয়া হয়েই সিদ্ধান্ত নিতে হলো তাকে। স্লিং ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সিকিউরিটি বেল্ট খুলে ফেলে প্যান্ট গুটিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ার আগে একবার বন্ধুদের দিকে তাকিয়ে নিল সে। ওরা একইভাবে ঘুমোতে ব্যস্ত, তাকে দেখার মতো কেউ নেই। যদিও প্ল্যাটফর্ম ছাড়া ওই ট্রেনে ওঠা দুষ্কর। নেমে আগে লেন্সটা তো উদ্ধার করি, তারপর ওদের ডাকা যাবে। তখন গালাগালি দিলে দেবে ভেবে ইডিএমডি থেকে লাফ দিল বিশাল। মাটিতে পড়ার সাথে সাথেই ডান পায়ের গোড়ালি বেয়ে উঠে আসা একটা অসহ্য ব্যথা তাকে জানালো যে বোল্ডারে তার পা মুচকেছে। লাফানো আর পায়ের ব্যথার ধাক্কাটুকু সামলাতে বোল্ডারের পাশে হালকা ঢালু ঝোপঝাড়ে ভরা জমিতে গড়িয়ে গেল বিশাল। দাঁতে দাঁত চেপে গোড়ালি চেপে ধরে অতি কষ্টে উঠে দাঁড়ালো সে। লেন্সটা খুঁজেই তাকে ট্রেনে উঠতে হবে এবং এই পরিস্থিতিতে বন্ধুদের সাহায্য ছাড়া সেটা অসম্ভব। খোঁড়াতে খোঁড়াতে লেন্সটা খুঁজতে শুরু করলো বিশাল। ভাগ্য সুপ্রসন্ন, চটজলদি লেন্সটা পেয়ে গেল সে। সম্ভবত ডিএমইউর কামরার থেকে ঠিকরে পড়া উজ্জ্বল এলইডি লাইটের আলোর ঝোপের ভিতরে চকচক করছিল জিনিসটা। ওটা হাতে নিয়ে অসহনীয় ব্যথা কাতরাতে কাতরাতে ট্রেনের দিকে পা বাড়াতেই সুতীব্র হুইসেলের আওয়াজ তাকে অনুবদ করে দিল। সঙ্গীত ফিরে পেয়ে যখন তার ফুসফুসের যাবতীয় ক্ষমতা দিয়ে বন্ধুদের নাম ধরে ডাকতে শুরু করলো, ততক্ষণে ডিএমইউ প্যাসেঞ্জারের কামরাগুলো তার নাকের ডগা দিয়ে পিছলে বেরিয়ে যাচ্ছে। ঘটনার আকস্মিকতায় সে সেখানে দাঁড়িয়েছিল। সেখান থেকে এক পাও নড়তে পারেনি। ট্রেনের পিছনের লাল চোখের মতো আলোটাও যেন তাকে বিদ্রুপ করতে করতে সেবকের ঘন জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। বিশাল কিছুক্ষণ অসহায়ভাবে দাঁড়িয়ে থেকে লাইনের পাশে বসে পড়ল। লেন্সের দামি সেটটা আবার ছিটকে পড়ল হাত থেকে। সে ঘুরেও তাকালো না সেদিকে। তার মাথাটা ঘুরে উঠল, বমি উঠে এলো পেট গুলিয়ে। সে রীতিমতো লুটিয়ে পড়ল মাটিতে। ট্রেনের ধাতব শব্দটা মিলিয়ে যেতেই ফিরে এলো কান জ্বালানো ঝিঝির ডাক। নিশ্ছিদ্র অন্ধকার আর জঙ্গলের আদিমতার সাথে জঙ্গলে বুনো গন্ধ। বিশালের হতাশা অনর্গল কান্না হয়ে ঝরে পড়তে লাগলো। এভাবে সে মরে যাবে সকলের অগোচরে। নিকষ কালো জঙ্গলটা চোখের সামনে ঝাপসা হয়ে আসতেই ভয় শিউরে উঠল সে। বুক
গাছ থেকে তার ঠিক ডান দিক থেকে শিয়ালের ডাক। বিশাল যেন মানুষ চোখে দেখতে পেল তাদের নড়াচড়া, তাদের জ্বলন্ত চোখগুলো যেন অপ্রত্যাশিত অতিথির সৎকারের আশায় লালায়িত। ওয়াইল্ড লাইফ? কাঁদতে কাঁদতে হেসে বলল বিশাল। নাকি উল্টোটা? জানার বা ভাবার অবস্থায় নেই সে। পকেটে হাত দিয়ে ফোনটা বার করতেই হাতে কুচি কুচি টুকরো কাচের হাতে লাগলো তার। স্ক্রিন গার্ডটা ভেঙে ফেলেছে সে, তবে ফোনটা কাজ করছে, অন্তত টর্চের কাজটা চলবে মনে করেই এই অবস্থাতেও পুলকিত বিশাল। এ যেন মগ হাতে সমুদ্রে নামা। কিছুক্ষণ এইভাবে থাকার পর মনে একটা চিন্তা এলো। আচ্ছা, এইভাবে হাল ছাড়ার তো কোনো মানেই হয় না। সে জঙ্গল ভালোবাসে, হয়তো সেই জন্যই সে এইভাবে জঙ্গলের মুখোমুখি হলো। 1000 বার মানুষ নানান জঙ্গলে সাফারি করতে পারে, কিন্তু একা অন্ধকারে ঘন জঙ্গলে হারিয়ে যাওয়ার স্বাদ তো সবাই পায় না। এইভাবে যে তাকে ভাবতে শিখিয়েছে সে পল্লব, সে সব হারিয়েও কোনোদিন হেরে গিয়ে হাল ছেড়ে দেয়নি জীবনে। তার মনে একটা কথাই বারবার ঘুরে আসছে। ঘুম থেকে উঠে তার বন্ধুরা, বিশেষ করে পল্লব, কি করবে তাকে খুঁজে না পেয়ে। দরজার মুখে রাখা তার স্লিং ব্যাগটা দেখে কি করবে সে? চেন টেনে ট্রেন থামাবে? ওরা তো তাকে ফোনেও পাবে না যতক্ষণ না সে এই জঙ্গল থেকে বেরোতে পারবে। পারতেই হবে তাকে। হঠাৎ করে একটা জান্তব গুঙানি তার মুখ থেকে বেরোতেই দুটো জিনিস হলো। তার পাশের জঙ্গলের ভেতর নড়াচড়াগুলো কমে গেল, আর আবার আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে দুপায়ে হাঁটার চেষ্টা করলো সে। চমকে গেল বিশাল। ব্যথাটা তো আছেই, আর পাটা যেন পাথরের মতো ভারী। পাশেই পড়ে থাকা একটা খড়ির টুকরো তুলে ভেঙে যাওয়া লেন্সটা নিয়ে এক পা করে নিজেকে বয়ে নিয়ে যেতে লাগলো বিশাল। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো যেন তার সারা শরীরে কেটে বসতে লাগলো, আর চারধারের ঘন জঙ্গল নিঃশব্দে ভিজতে ভিজতে এই অসম লড়াই প্রত্যক্ষ করে যেতে লাগলো। তৈরি হলো এক অপার্থিব জলছবি। তুমুল বৃষ্টিতে স্নান করতে থাকা রাতের সেবকের জঙ্গলের ভেতর দিয়ে মানব সভ্যতার এক চিলতে উপস্থিতি, দুটি চকচকে রেল লাইন, আর সেই রেল লাইন বেয়ে এক অসহায় মানুষ এগিয়ে চলেছে জীবনের দেখা পেতে, প্রাণ হাতে করে। হাতি, গন্ডার, গৌড়, সাক্ষ্য, বারো নানান বিষাক্ত পোকামাকড়ে ভর্তি হাড় হিম করা রাতের সেবকের জঙ্গল, যেখানে মাঝে মাঝে ছোট চিতাবাঘেরও দেখা মিলে। জঙ্গলে পদে পদে বিপদ ওত পেতে থাকে, সেটা সাধারণ মানুষ মাত্রই জানে। আর এই উত্তরবঙ্গর ছেলে বিশালের বিলক্ষণ জানা। ঝড় বৃষ্টিতে জন্তু জানোয়ার পারতপক্ষে বেরোয় না, এই কথাটাই তাকে যেন তাড়িয়ে নিয়ে চলল। যতক্ষণ বৃষ্টি চলবে তাদের হাত থেকে সে বেঁচে গেলেও যেতে পারে। অবশ্য সাপখোপ পোকামাকড় তাকে আক্রমণ করতেই পারে। তাড়াতাড়ি চলার চেষ্টা করলো বিশাল, কিন্তু তার পা যেন তাকে মাটির দিকে টানছিল। সে ভাবছিল যে সে খুব তাড়াতাড়ি জঙ্গল পেরোচ্ছে, কিন্তু আসলে সেই জায়গাটা থেকে মাত্র কয়েক ফার্লং দূরে এগোতেই পেরেছিল মাত্র। অ্যাডভেঞ্চার মুভির পোকা বিশাল ইতিমধ্যেই টের পেয়ে গেছে পর্দায় দেখা রুদ্ধশ্বাস সিকোয়েন্সগুলো ঠিক কতটা হাস্যকর, আর এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। এক পা করে এগিয়ে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালো সে। পেছনে বেশ কিছুটা দূরে গাছ ভেঙে পড়ার শব্দ। আতঙ্কে বরফ ঠান্ডা জলে ভেজা কেঁপে উঠল বিশাল। ওটা কিসের শব্দ? বৃষ্টিতে গাছ ভেঙে পড়ার আওয়াজ, নাকি স্বয়ং মহাকাল বাবা? মুখ সাদা হয়ে গেল বিশালের। বাঁচার তাগিদে মরিয়া হয়ে সামনে তাকিয়ে হেঁচড়ে হেঁচড়ে নিজেকে টানতে থাকলো সে।
থমকে গেল সে অচিরে। আন্দাজ 10-12 ফুট দূরে, ও ঠিক সামনে ছোট্ট সাদা মতো, ওটা কি লাইনের মাঝখানে দাঁড়িয়ে নিকশ কালো অন্ধকারে চোখ সইয়ে নিয়ে তাকাতেই বিশাল বুঝল ওটা একটা খরগোশ। কাক ভেজা হয়ে দাঁড়িয়ে তুরুক তুরুক করে লেজ উপর নিচ করছে। ভঙ্গিটা একরকম যেন তাকে বলছে, ভয় কি, বাঁচতে চাও তো থেমো না। এই শোচনীয় অবস্থাতেও হাসি পেল বিশালের। সে এগোতে লাগলো তার স্বঘোষিত গাইডের পিছন পিছন। এগোতে তো তাকে হবেই। পাটা যেন আগের চেয়ে একটু ধাতস্থ হয়েছে, আর একটা নিষ্পাপ প্রাণের উপস্থিতি তার তাগিদকে যেন বহু গুণ বাড়িয়ে তুলেছে। মনে পড়ে গেল তার ছোট্ট রুবিকের কথা। অনেক বর্ষের ভেতর রুবিক ছিল তার ভীষণ একা। সারাক্ষণ কোলে চড়ার লোভে ঘুরে বেড়াতো পায়ে পায়ে, কিন্তু বহু বছর পর তার কাছে থাকার পরে পেটে আলসার হয়ে মারা গেছিল। বেচারির পেটে নেক্রোসিস হয়ে গেল, বিশাল হাল ছাড়িনি। ওই আধ বছা প্রাণীটাকে প্রাণ দিয়ে সেবা করেছিল সে। কেউ তাকে নিরস্ত্র করতে পারেনি। নাওয়া খাওয়া বলে ভেটের কাছে ছোটাছুটি করেছিল রুবিকের পরিণতি জেনেও, কিন্তু শেষে তার হাতের তালুর উপর শুয়েই রুবিকের চুনির মতো উজ্জ্বল চোখ দুটো স্থির হয়ে গেছিল। রুবিকের একটা বিশেষত্ব ছিল। চমকে উঠল বিশাল। পকেট থেকে মোবাইল বার করে টর্চ চালিয়ে ফোকাস করলো খরগোশের দিকে। চোখে আলো পড়তেই খরগোশটার লাল চোখ দুটো ঝিকিয়ে উঠল। তার কপালের খয়েরি চন্দ্রবিন্দুর মতো স্পট দুটো বিশালের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। টর্চ নেভাতে সামনে ইস্পাতের চকচকে ভেজা রেল লাইন দুটো ছাড়া আর কিচ্ছু দেখা গেল না। খরগোশ কেন, কোথাও কোনো প্রাণের লেশ মাত্র নেই। রুবিক কি সত্যি এসেছিল নাকি এই অবস্থায় তার হ্যালুসিনেশন হচ্ছে? অসম্ভব। এই অবস্থায় এসব আর ভাববে না সে। ভালো করে ঘড়িটা বাগিয়ে ধরে এগোতে যেতেই দূরে দেখলো কালো জমাট অন্ধকারের মতো কি একটা পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে লাইনের ওপর থেমে গেল। কপালে থাকলে আমি বেঁচে থাকবো ভেবে যথাসম্ভব দ্রুত এগোতে লাগলো বিশাল। অনেকটা এগিয়ে এসে টর্চ ফেলতেই কালো ভেলভেটের মতো লোমের উপর আলো পিছলে গেল। শিম্পাঞ্জি একটা বিচ্ছিরি ভাবে দাঁত দেখিয়ে 2 হাত প্রসারিত করে তার দিকে এগিয়ে এলো 2 কদম। একই মাথা কাজ করছিল না বিশালের, পায়ের অসহ্য ব্যথা, তার উপর এই ভয়ঙ্কর অবস্থায় মরণ বাঁচনের চিন্তা। বাবা মা বন্ধু বান্ধব তার চিন্তাকে চট পাকিয়ে দিল। এই প্রথম কান্নাটা তার গলার ভেতর থেকে মুচড়ে বেরোলো, এবং এর সাথে সাথেই আর একটা কথা তাকে এই ঠান্ডাতেও ঘামিয়ে তুলল। শিবকের জঙ্গলে নানা প্রজাতির বানর থাকলেও সে ভালো মতো জানে যে এখানে শিম্পাঞ্জি নেই। বিশাল এক লহমায় অনেক কিছু ভেবে নিল। ভূত বলে কিচ্ছু হয় না। ভূত মানে হলো ভূতপূর্ব, অর্থাৎ যা আগে ঘটে গেছে। আর সেই যে পরিস্থিতিতে আছে, ধরে নেওয়া যায় যে তার বেঁচে ফেরার ব্যাপারটা মিরাকেল হিসেবে গণ্য হবে। হয় সে কোনো বন্য জন্তুর হাতে মরবে, নয় অন্য কোনোভাবে। যদি এরা তার পোষ্যদের আত্মাও হয়, তার ক্ষতি তারা হয়তো করবে না, কারণ সে তার জীবন উজাড় করে ওদের সারিয়ে তোলার চেষ্টা করেছিল। তাহলে আজ তারা আসছে কেন পরপর? চকিতে একটা গল্পের নাম মনে এলো বিশালের।
মিস্টার শ্বাসমলের শেষ রাত্রি। মরিয়া হয়ে দুঃসাহসে ভর করে একটা হাত বাড়ালো শিম্পাঞ্জির দিকে। দেখাই যাক না কি হয়। মারি অব্দি দাঁত বার করে মাথা ঝাঁকিয়ে একটা বিজাতীয় শব্দ করে পিছন ঘুরে শটান চলতে শুরু করে দিল জন্তুটা। পেছনে পেছনে যথাসম্ভব জোর কদমে পা মেলালো বিশাল। টর্চের আলোয় তার ডান পায়ের হাঁটুর পেছনের কাটারির আঘাতের পুরনো দাগটা বিশালকে বলে দিল এটা তার কুকি। হাত বাড়িয়ে ছুতে ইচ্ছে হলো, তাদের মধ্যে দূরত্ব একই থেকে গেল। অসম্ভবের পিছনে ছুটতে থাকলো বাস্তব জীবনের আশায়। প্রবল ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে মারা গেছিল এই কুকি। ওকে বাঁচাতে 3 দিন ধরে বেড হাসপাতালে ছিল বিশাল আর পল্লব, কিন্তু কিচ্ছু করতে পারেনি কেউ। ওর নিস্পন্দ শরীরটা বাগানের বকুল গাছের নিচে মাটি চাপা দিয়েছিল 2 বন্ধুতে। বিশ্বাস হচ্ছে না বিশালের, যদি ও আজকে বেঁচেও যায় দুনিয়ার কেউ এই কাহিনী বিশ্বাস করবে কি? সে চোখের সামনে কুকির পিঠ ও কোমরের ওঠা পড়া দেখেও বিশ্বাস করতে পারছিল না। কথায় বলে না, মানুষ যখন কোনো অতি প্রাকৃতিক অবস্থায় পড়ে তখন সে অবাক হতেও ভুলে যায়। তাই হয়তো এই অপার্থিব অবস্থার প্রমাণ রাখতে সে মোবাইলটা বার করতে লাগলো। উদ্দেশ্য অন্তত একটা ছবি। ট্রেন এসে গুলমা স্টেশনে দাঁড়াতে ভীষণ জোরে একটা ঝাঁকুনির সাথে একটা ধাতব ঝংকারে ঘুমটা ভেঙে গেল পল্লবীর। পাশে দাঁড়ানো বিশাল মালগাড়িটায় ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। সে উঠে আর মোড়া ভেঙেই চারপাশে তাকিয়ে বিশালকে দেখার চেষ্টা করলো। না, সে এই কামরাই নেই। এই এক দোষ বিশালের, যে স্টেশনে ট্রেন দাঁড়াবে তাকে নামতেই হবে। আজ এত ঝড় জল, প্ল্যাটফর্ম ভিজে, ট্রেনের কামরা মেঝে ভিজে, তাও নেমেছে নিচে। ভাবতে ভাবতেই তার চোখ দুটো আটকে গেল কামরার দরজায় পড়ে থাকা স্লিং ব্যাগ আর সিকিউরিটি বেল্টের দিকে। তড়াক করে লাফিয়ে উঠল পল্লব। ছুটে গেল দরজার কাছে। মুখ বাড়িয়ে কাউকে দেখতে পেল না সে। বিশাল যেন উবে গেছে। তার ব্যাগ আর বেল্টটা তুলে নিয়ে এসে সিটে রেখেই সে বিপ্লব আর সুব্রতকে ডেকে তুলল। 3 জন মিলে ফোন করে যেতে লাগলো বিশালকে, কিন্তু তার ফোন পরিষেবার সীমার বাইরে। এটা উত্তরবঙ্গ বলে বিশালের ফেলে যাওয়া জিনিসগুলো একই জায়গায় থেকে গেছে। এখানকার মানুষজন এখনো অনেক মাত্রায় সৎ ও নিষ্পাপ। অগত্যা নেমে পড়ল 3 জন গুলমা স্টেশনে। তোলপাড় করে ছোট্ট স্টেশনটা খুঁজতে লাগলো অসহায়ভাবে। এই ছবির মতো সাজানো স্টেশনটায় নামমাত্র 3 জন স্টাফ, স্টেশন মাস্টার, একজন লাইসেন্সম্যান আর একজন রেল পুলিশ। তাদেরকে বলতে তারা ঘটনার গভীরতা না বুঝতে পেরে গদাই লস্করি চালে বলে দায়িত্ব এড়ালো। এর ভেতর পাশের মালগাড়িটা নড়ে উঠতেই ওদের ট্রেনের সিগন্যাল লাল থেকে হলুদ হয়ে গেল। ঘড়িতে তখন রাত 7:50। ছুটতে ছুটতে আস্তে আস্তে চলতে শুরু করা রানিং ট্রেনে উঠে পড়ল বিপ্লব আর সুব্রত। পল্লবীর এভাবে ট্রেনে চাপার অভ্যেস নেই, তাই সে ওই কামরায় উঠতে পারল না। সে 2টো কামরা ছেড়ে পরেরটায় ওঠার চেষ্টা করলো। ডিএমইউ ট্রেনগুলো ভীষণ তাড়াতাড়ি স্পিড নেয়, আর আজ প্ল্যাটফর্ম একদম জলে থই থই, আর ট্রেনের দরজায় হাতলগুলো ভেজা। ভাবতে শুরু করলো পল্লব, কি হতে পারে বিশালের? ও তো সেবকের ছবি তুলবে বলে ক্যামেরা ঠিকঠাক করছিল যখন ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি বিশাল সেবক স্টেশনে নেমে আর উঠতে পারেনি ট্রেনে? ওর ফোন না পেলে কিছুতেই কিছু জানা যাচ্ছে না। সত্যি কি তাহলে গুলমা স্টেশনের স্টেশন মাস্টারের কথা ঠিক? এই স্টেশনে বিশাল নেই, আর এখানে ওরা কোনো সহায়তা পাবে না রেল বা রেল পুলিশের কাছ থেকে। এটা ওরা গুলমাতেই বুঝে গেছিল। তাই এর ভেতরেই ঠিক করে ফেলেছিল পরের স্টেশন শিলিগুড়ি জংশনে নেমে জিআরপির কাছে মিসিং রিপোর্ট করবে, আর বিশালের ফেলে যাওয়া জিনিসগুলো দরকার পড়লে জমা করে দেবে পুলিশের কাছে। দুর্বল চিত্তের পল্লবীর এক চরিত্র। বিপদের সময় সবাই যখন গুটিয়ে যায় তখন তার যাবতীয় মনের জোর একত্রিত হয় আর মাথা কাজ করে চকিতে। সে এখন আর কিচ্ছু ভাবতে পারল না, কারণ বিশাল নিজের থেকে ফিরে না এলে বা তার ফোন কাজ না করতে আরম্ভ করলে তাকে ধরার কোনো উপায় নেই।
গুলমা থেকে শিলিগুড়ি জংশন অবধি শুধু ডায়াল করে যেতে হবে বিশালকে। পল্লবের চোখে জল এলো না, মন ভারাক্রান্ত হলো না, শুধু বিশালের উপর রাগে আর অভিমানে জলের হাড়গুলো নিষ্পেষিত হতে লাগলো। একবার দেখা হোক ওর সাথে। ওকে যে কি করবে পল্লব তা সে নিজেই জানে না। ওদিকে জঙ্গলের ভেতর ইতিমধ্যে অনেকটা পথ এগিয়ে এসেছে বিশাল। বারংবার ভিজেছে, মুখ তুবড়ে পড়েছে, আবার উঠেছে, কিন্তু থেমে থাকেনি। তাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছে পলাক্রমে তার পোষ্যেরা, অদ্ভুতভাবে যারা বহুদিন আগেই নানা রোগে ভুগে ওর হাতের সেবা পেয়ে মারা গেছে। কিভাবে যেন বিশালের পুরো ব্যাপারটা মাথায় ঢোকেনি, বা অবস্থার পরিপ্রেক্ষিতে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েনি। শিম্পাঞ্জিটি তাকে অনেক দূর অবধি এগিয়ে দিয়ে জঙ্গলের ভেতর একটা রেল ব্রিজের শুরুতেই চোখের সামনে থেকে মুছে যায়। তারপর যথাক্রমে তাকে পথ দেখায় তার একদা পোষা বেজি নৈপাল, তারপর তার প্রাণাধিক প্রিয় অ্যালসেশিয়ান ক্রুসো। সে যখন আর একটা রেল ব্রিজ পেরোচ্ছিল, ঠিক মাঝামাঝি এসে সামনের দিক থেকে ভেসে এসেছিল ট্রেনের আওয়াজ। আশায় দুলে উঠেছিল বুক, ভেবেছিল প্রাণপণে হাত নাড়িয়ে সে যে ট্রেনই হোক থামিয়ে দিয়ে তাতে অন্তত জঙ্গল থেকে বেরিয়ে একটা ফোন করে তার বেঁচে থাকার খবরটা দিতে পারবে। কিন্তু সে ভাবলো এক, আর হলো আর এক। তার মনে থাকলো না যে সরু রেল ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। ট্রেন থামলে ভালো, কিন্তু না থামলে তার তো আর এক চুল সরার জায়গা থাকবে না। ট্রেন তাকে পিষে দিয়ে চলে যাবে। দূর থেকে ট্রেনের আলো তার দিকে এগিয়ে আসতে লাগলো, গাছপালার ভেতর দিয়ে। আর বিশাল সব কিছু ভুলে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে দিক বিদিক ভুলে দু হাত বাড়িয়ে ফুসফুসের ক্ষমতা ছাপিয়ে চিৎকার করতে শুরু করলো। ট্রেন তার দিকে এগিয়ে আসতে লাগলো হুড়মুড়িয়ে। ঠিক তখনই আর একটা অপার্থিব শব্দে চারিদিকের সমস্ত শব্দ চাপা পড়ে গেল। পেডিগ্রিড কুকুরের ভারী ওয়ালার শাসন। ট্রেনটা ব্রিজের উপর উঠতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা বিশালকে তুলে নিয়ে ফেলে দিল ব্রিজের নিচে, পাহাড়ি ঝর্ণার পাশে গজিয়ে ওঠা নরম ঘাস জমিতে। নিচে চিত হয়ে শুয়ে শুয়ে দেখলো মালগাড়িটা দুদ্দার করে ব্রিজের উপর দিয়ে চলে গেল, তার সাধের ক্রুসোর উপর দিয়ে। ট্রেন চলে যেতে আবার অন্ধকার ফিরে এলো। আর উঠে দাঁড়াতে গিয়ে বিশাল টের পেল যে তার মচকানো পা আবার আঘাতপ্রাপ্ত। ক্রুসোকেও আর দেখা গেল না। অনেক কষ্টে হাঁচর পাচর করে বুকে হেঁটে হামাগুড়ি দিয়ে সে উঠে এলো লাইনের উপর। ক্রুসোর জন্য তার চোখের জল আর বাদ মারল না। ক্যান্সার হয়েছিল কুকুরটার, সব শেষ জেনেও লড়ে গেছিল বিশাল। হয়তো আজ তার বরফ শীতল ছোঁয়া দিয়ে তার সমস্ত ভালোবাসার পাওনা পরিশোধ করে দিয়ে গেল সে। সবার ছবি সে তুলেছে ক্যামেরায়, যুক্তি বা অযুক্তির ধার না ধেরেই। ওপরে উঠে আবার পায়ে পায়ে লাইনের উপর দিয়ে চলতে শুরু করলো বিশাল। এবার জঙ্গল শেষ হয়ে আসছে। গাছপালার নিশ্ছিদ্র প্রাচীরের ভেতর দিয়ে পথ পকর দেখা দিতে শুরু করেছে। বাঁচার আশায় নতুন করে বুক বাঁধতে শুরু করলো সে। কিন্তু তারপরে সে স্বাদ পেল সাক্ষাৎ মরণের। সামনের অন্ধকারটা হঠাৎ করেই যেন চোখের সামনেই তরলীকৃত হয়ে নড়ে উঠল। অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে এলো পর পর হাতির একটা ছোট দল। দুটো বিরাট বুল টাস্কার, দুটি মাঝারি মাপের হাতি আর একটি বাচ্চা একেবারে বিশালের সামনে। পালাবার পথ নেই, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে দুপক্ষই। টাস্কার কান্নারা শুরু করতেই বিশাল আস্তে আস্তে মাটিতে বসে পড়ল। তার মরণ আগত। ঠিক সেই সময় তার ডান দিক থেকে দুলতে দুলতে রাজকীয় চেহারা নিয়ে উঠে এলো ডেসডিমোনা, বিশালের পোষা বিরাট ইগুয়ানা। সম্ভবত
যার গায়ের থেকে বেরোনো বিজাতীয় গন্ধের চোটে মহাকাল বাবার পরিবার হোস ফোস করতে করতে লাইন পেরিয়ে ওধারের ঢালে নেমে চোখের আড়ালে গেল। একদম হাতের কাছে ডেসডিমোনার মাথাটা পেয়ে তাকে আদর করতে ইচ্ছে হলো বিশালের। হাত ওঠাবার সাথে সাথেই মাথাটা তার দিকে ঘোরালো। তার চোখ দিয়ে সে যেন বিশালকে আশীর্বাদ করে মিলিয়ে গেল। বাড়ির সামনের রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছিল ছোটখাটো ঘড়িয়ালের আয়তনের ডেসডিমোনা। সেই অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে 2 দিন ধরে পড়েছিল বিশাল। আজ হয়তো সেও তার ভালোবাসার পুঁজিটা উজাড় করে দিয়ে গেল সেই পাগল ছেলেটাকে। আবার ঝড়ঝড় শুরু হলো, যদিও এইবার তার শক্তি অনেকটাই কমে এসেছে। বিশাল আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করলো। এবার জঙ্গল সত্যি শেষ হবার মুখে, কারণ গাছপালার মাঝখান দিয়ে দূরে আস্তে আস্তে ফুটে উঠেছে শিলিগুড়ি শহরের আলো। আর কিছুটা কাছে, প্রায় আরো 2 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে গোলমা স্টেশন। আনন্দে চিৎকার করে উঠল বিশাল। পেরেছে সে, পেরেছে সে, সশরীরে বেঁচে ফিরতে আসতে পেরেছে মরণের মুখ থেকে। কালান্তক সেবকের জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছে সে। এইসব ভাবতে ভাবতে বিশাল গোলমা স্টেশনের দিকে এগোতে এগোতেই টের পেল অনেক দূরে পেছন দিক থেকে ট্রেন এগিয়ে আসার শব্দ। হঠাৎ রেল লাইনের পাশের ঢালু ঝোপঝাড় ভেদ করে কোনো একটা প্রাণীকে তার দিকে এগিয়ে আসতে দেখল বিশাল। তার মনে আর ভয় নেই, সে জীবনের যুদ্ধ জিতে ফেলেছে। ভাবতে ভাবতেই আবিষ্কার করলো যে 2 পায়ে হেঁটে যেটা তার দিকে এগিয়ে আসছে সেটা মানুষ। তার হাঁটার ধরন তার ভীষণ চেনা। বেতু ছেলেটা তাকে খুঁজতে গোলমা স্টেশন থেকে সোজা সেবকের জঙ্গলের দিকে হাঁটা দিয়েছিল। তাকে তো তার আপনজনেরাও এত ভালোবাসে না। ভাবতে ভাবতেই তার ভয় হলো যে পল্লব তাকে আজ এক হাতে নেবে, বকুনি আর অপমানে তাকে ভরিয়ে দেবে সে। পল্লব একটা কথাও না বলে শটান বিশালের কাঁধের কাছে জামাটা খামচে ধরল। তারপর থমথমে গম্ভীর গলায় বলল, আজ যা করেছিস তার হিসেব পরে হবে। এখন একটা কাজ কর, পেছনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে, এখানে দাঁড়াবে, উঠে পড়বে। আমি ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুই আর আমি একসাথে বাড়ি ফিরব। তুই ওঠ, আমি আসছি। বলে ডান হাতের কোড়ে আঙুল তুলে বিশেষ মুদ্রা করে গাছের দিকে পা বাড়ালো। বিশালকে কারণ জিজ্ঞেস করতে বলল, গলা তুলে বলল, গুলমায় একটা রেলে কাটা পড়েছে, একটা একটা করে ট্রেন পাস করাচ্ছে, আমি আসছি। বলতে বলতেই হুড়মুড়িয়ে এসে পড়ল কাঞ্চনকন্যা। আর বিশাল 1 মিনিট দেরি না করে উঠে পড়ল ট্রেনে। উঠেই মুখ ঘুরিয়ে পল্লবকে ডাকতে গিয়ে সে দেখল পেছনে জনমনীষিনী। কামরার লোকজন তাকে এই অন্ধকার ঘন জঙ্গল থেকে উঠে এসে দেখে অবাক চোখে চাইতে তার মাথাটা স্রেফ ঘুরে উঠল। সে সোজা বাথরুমের সামনে মেঝেতে থেবড়ে বসে পড়ল। এতক্ষণের মানসিক টানাপোড়েন আর অতিমানবিক পরিশ্রমের ফলে ওখানে বসেই বমি করে লুটিয়ে পড়ল বিশাল। ট্রেন নড়ে উঠতেই তার মনের ভেতর একটা চিন্তা পাক খেয়ে উঠল। কোথায় গেল পল্লব? জঙ্গলের ভেতর থেকে যারা তাকে নিরাপদে বার করে আনলো তারা তো কেউ আর ইহ জগতে নেই। সবার শিশু তো পল্লব এসেছিল তার কাছে। তবে কি বাকিদের মতো কি পল্লব তাকে বাঁচিয়ে দিয়ে গেল? চোখের সামনে হঠাৎ করে সব দুলে উঠল। কালো পর্দায় ঢেকে গেল তার সামনের যাবতীয় কিছু। গোলমা স্টেশন তখন, রেল পুলিশের 6 লাখ, অ্যাম্বুলেন্স আর গ্রামের লোকের ভিড়। পল্লবের দুমড়ানো শরীরটাকে পুলিশের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। পাশ দিয়ে ঘুরিয়ে চলা কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিশালের অবচেতন শরীরটা নিয়ে আস্তে আস্তে আলোক উজ্জ্বল শিলিগুড়ি শহরের দিকে রওনা হয়ে গেল। তাকে ঘিরে তখন টিকিট চেকারের সাথে উত্তেজিত যাত্রীদের জটলা। তার পকেটে মোবাইল ফোনটা সিগন্যাল পেয়ে মুহুর্মুহু বেজে চলেছে। সেটাতে একটাও ছবি ওঠেনি।
শুনছিলেন প্রতীক কুমার মুখার্জির কলমে পরিশোধ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ। শব্দ পরিকল্পনা, মিশ্রণ ও আবহ সৃষ্টিতে শুভায়ন। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।